দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল, আদালতের নির্দেশের 4 মাস, সিদ্ধান্ত এখনও অধরা। টেট 1 থেকে 2, টেট 2 থেকে এসটিজিটি, এসটিজিটি থেকে এসটিপিজিটিতে যারা চাকরিতে যোগ দিয়েছেন তাদের সার্ভিস কন্টিনিউশন এবং ফিনান্সিয়াল বেনিফিট দেওয়ার ব্যাপারে শিক্ষা দফতর বরাবরই ঘুমিয়েছিল। আদালতে গিয়েছেন বঞ্চিত শিক্ষকেরা। রাজ্যের বেশ কয়েকজন শিক্ষক হাতে মেমো পেয়েছেন। মাধ্যমিক শিক্ষা অধিকর্তা এনসি শর্মা স্বাক্ষরিত সেই চিঠি শিক্ষকদের হাতে পৌঁছতেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। শিক্ষা দফতর বলছে এই সময় খুব প্রয়োজন একটি পলিসি তৈরি করা। সেই দিক থেকে পলিসি তৈরি করা হবে। 2016 সালে টেট 1 উত্তীর্ণ হয়ে শিক্ষকতায় এসেছেন। পরবর্তী সময়ে তাদের মধ্যে অনেকেই টেট 2, এসটিজিটি, এসটিপিজিটিতে শিক্ষকতা পেয়েছেন। নজিরবিহীন ঘটনা হলো, তাদের ক্ষেত্রে চাকরির ধারাবাহিকতা বজায় রেখে নিয়মিতকরণ হয়নি। 5 বছর চাকরি পূর্ণ করার পর তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে প্রথম যখন চাকরিতে যোগদান করেছেন তা হিসাবে আনা হয়নি, অর্থাৎ দ্বিতীয় দফায় যখন শিক্ষকতায় এসেছেন তখন তাদের হিসাব শুরু হয়েছে। অথচ একই সরকারের অধীনে একই দফতরে তারা চাকরিতে যোগদান করেছেন, তারপরেও তাদের চাকরির ধারাবাহিকতা রক্ষা হয়নি। অথচ যারা অন্য দফতর থেকে শিক্ষা দফতরে এসেছেন তাদের ক্ষেত্রে চাকরির ধারাবাহিকতা বজায় ছিল। স্বাভাবিক কারণে ত্রিপুরা উচ্চ আদালতে মামলা হয়েছিল। এই ক্ষেত্রে অন্য দফতর থেকে আসা শিক্ষকতায় যারা যোগ দিয়েছেন তারা অনেকেই নিয়মিত বেতনক্রম পেয়েছেন 5 বছর সময়ে, কিন্তু একাংশ শিক্ষক পাননি। তাদের তরফে আক্ষেপ করে বলা হচ্ছে, হতভাগা শিক্ষক কর্মচারী কুল, আমলাতান্ত্রিকতার বদান্যতায় শিক্ষক কর্মচারীরা দিশেহারা। 2015 সালের ডিসেম্বর মাসে টেট 1, টেট 2 এই 2 পর্যায়ে প্রথম পরীক্ষা নেওয়া হয়। শিক্ষার অধিকার আইন সারা ভারতবর্ষে শিক্ষক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে তাদের চাকরিতে আসতে হচ্ছে। হাওড়া নদী দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। শিক্ষকরা তাদের জীবনের মূল্যবান 5টি বছর স্থির বেতনে কাটিয়ে দিয়েছেন। সবাইকে স্কেল দিতে হবে যাদের 5 বছর পূর্ণ হয়েছে, কিন্তু বাদ সাধে দপ্তরের রীতিনীতি ও নিয়মকানুন। দপ্তর বলতে চেষ্টা করে যাদের চাকরি 5 বছর হয়েছে একই পোস্টে তাদেরকে নিয়মিতকরণের সুযোগ দেওয়া হবে। যেমন কেউ যদি টেট 1 থেকে তার 5 বছর চাকরি পূর্ণ করে, তবে সেখানে তাকে 5 বছরের চাকরির সুবিধা অর্থাৎ নিয়মিতকরণ সেটা করা হবে। আবার কেউ যদি টেট 1 থেকে টেট 2 বা এসটিজিটি বা এসটিপিজিটিতে চলে আসে, সেই ক্ষেত্রে সরকার তাদেরকে পরবর্তী চাকরি থেকে 5 বছর অতিক্রম করার পরে তার সুবিধা দেবে। আশ্চর্যের বিষয় হচ্ছে একটাই, সার্ভিস রেকর্ড বুক নো অবজেকশন ডিপার্টমেন্ট থেকে নেওয়ার পরেও কেন এরকম হবে? সেই সময় টেট দ্বারা নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের এক এবং অদ্বিতীয় সংগঠন ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তার সাথে ডেপুটেশনে মিলিত হয়েছিলেন। তাদের একটাই দাবি ছিল যে সকলের জন্য একটা নিয়ম বা নীতি প্রণয়ন করা হোক। আধিকারিকদের অদূরদর্শিতার জন্য সেই সময় এই অভিন্ন নীতি প্রদান করা হয়নি দপ্তর থেকে। তারপরে দীর্ঘদিন অপেক্ষা করার পর একে একে সকলেই আদালতের দ্বারস্থ হতে থাকেন এবং আদালত তাদের সমস্ত কিছু বিবেচনা করে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার যেন 2 মাসের মধ্যে আগের চাকরির সময়ে শিক্ষকের সার্ভিস লেংথের সাথে যোগ করার বিষয়ে সিদ্ধান্ত নিতে। দপ্তরের অধিকর্তা আজ এক বিজ্ঞপ্তিমূলে কিছু শিক্ষককে জানিয়েছেন যে দপ্তর এই ব্যাপারে অর্থ দপ্তরের পরামর্শ চেয়েছে এবং একই নীতি প্রণয়ন করার দিকে এগিয়ে যাচ্ছে। তাতে সময় লাগবে। সেই মোতাবেক নীতি তৈরি হলে তারপরে আলাদা নির্দেশে জানিয়ে দেওয়া হবে। রাজ্যের শিক্ষক কর্মচারীরা কেন এই ধরনের ভোগান্তিতে থাকবেন তা নিয়ে স্বাভাবিক কারণে প্রশ্ন উঠতে শুরু করেছে। একটা অংশ মনে করছে দপ্তরের আমলাদের জন্য সরকারের ভাবমূর্তি রাজ্য শিক্ষক কর্মচারীদের কাছে আজ প্রশ্নচিহ্নের মুখে। প্রশ্ন উঠছে, তাহলে কেন প্রথমেই এই নিয়ম নীতি তৈরি করা হলো না সকলের জন্য? তাহলে তো একদিকে রাজ্য সরকারের ভাবমূর্তি উজ্জ্বল থাকতো শিক্ষকদের সামনে এবং শিক্ষকরা আইনের দ্বারস্থ হতে হতো না। সোজা সাপটা পাহাড়ে কমিশন,
কৃষ্ণনগর যদি ওপেন 8 থেকে 10% নগদে কমিশনে জমা নিতে পারে, তাহলে আমাদের রাজন্দর বাদ যাবে কেন? বর্তমান সময়ে এ রাজ্যে সবচেয়ে চর্চিত এবং সবচেয়ে হট ইস্যু হচ্ছে নিগু বাণিজ্য, পাচার বাণিজ্যের কমিশন। সে সরকারি ঠিকাদারি কাজ হোক বা পাচার বাণিজ্য, ব্যবসা করেন ভালো কথা, কিন্তু সে ঠিকাদারি ব্যবসা হোক বা পাচার ব্যবসা, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট অঙ্কের প্রণামী দিতেই হবে, নতবা তোমার ঠিকাদারি কাজ হোক বা পাচার বাণিজ্য কোনো কাজই শান্তিতে করা যাবে না। 2018 সালের পর থেকে নাকি ঠিকাদারি বাণিজ্য তথা নিগু বাণিজ্যে সরাসরি কমিশন বাণিজ্যের কাউন্টার খোলা হয়েছে কৃষ্ণনগরে। কোটি কোটি টাকা নগদে জমা পড়ে এই টাকার নাকি রসিদ দেওয়া হয়। তবে সব ঠিকাদার বা ব্যবসায়ী ওই রসিদ পকেটে রাখেন, কিন্তু আয়কর রিটার্নে তা দেখান না, কেননা এটা কালো টাকা। আর এই বিশাল অঙ্কের নগদ টাকা কৃষ্ণনগরে জমা হচ্ছে। ঘটনা হলো, কৃষ্ণনগর যখন গোটা রাজ্যের ঠিকাদারি কাজে কমিশন জমা নিচ্ছে, তখন পাহাড়ে নাকি প্রচুর সরকারি কাজ হলেও সেই পরিমাণ সংগ্রহ রাজন্দরে জমা পড়ছে না। আগরতলার অনেক ঠিকাদার নাকি কৃষ্ণনগরে নগদ নারায়ণ জমা করে পাহাড়ে কাজ করে যাচ্ছেন। এ নিয়ে নাকি পাহাড়ে অশান্তি তৈরি হয়েছে। কৃষ্ণনগর কোটি কোটি টাকা জমা নিচ্ছে, কিন্তু রাজন্দরে সেই জমা কোথায়? সুতরাং এবার নাকি হুমকির নিদান। এখন থেকে পাহাড়ে ঠিকাদারি কাজ বা নিকো বাণিজ্য বা পাচার বাণিজ্য সংগঠিত করতে হলে রাজন্দরে যেতে হবে। কৃষ্ণনগরের কায়দায় রাজন্দরে জমা করতে হবে রাজস্ব। আর কৌশলে হুমকি ছড়িয়ে দেওয়া হয়েছে যে পাহাড়ে কাজ করতে গেলে কি কি নিয়ম নীতি পালন করতে হবে। আসলে নাক লক্ষ্য কৃষ্ণনগরের কায়দায় রাজন্দরে পৃথক কাউন্টার খোলা নিগো বাণিজ্য ও পাচার বাণিজ্যের প্রণামী জমা করার জন্য। গোলকদাতায় হারিয়ে যাওয়া সবন্ধু, গোলকদাতায় হারিয়ে গেলে রাস্তা খুঁজে পাওয়া খুব কঠিন। মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তারপরেও রাস্তা খুঁজে পাওয়া সহজ হয় না। একসময় রাস্তা খুঁজে পাওয়া গেলেও তখন সেই হারিয়ে যাওয়া মানুষটি একেবারে বিধ্বস্ত হয়ে যায়। সম্প্রতি ভারতীয় বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। এক বিশিষ্ট আইনজীবী বলেছেন, এই পরিবর্তন আসলে গোটা বিচার ব্যবস্থায় নৈরাজ্য তৈরি করবে। একটা গোলক ধাঁধার মধ্যে ঢুকে যাব আমরা। সঠিক পথ হয়তো আর খুঁজেও পাওয়া যাবে না। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে শক্তিশালী বিচার ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন, কিন্তু বিচার ব্যবস্থায় যদি গোলকধাঁধার মধ্যে ঢুকে যায়, তবে আইনের শাসন কতটা মসৃণভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে তা নিয়েই যাবতীয় প্রশ্ন। সাধারণ নাগরিকরা শুধুমাত্র একটু স্বচ্ছন্দ চায়, একটি সুদৃঢ় বিচার ব্যবস্থা সাধারণ নাগরিকের কাছে সবারই অগ্রাধিকার পায়। কিন্তু দেশের এক নামী আইনজীবী যখন বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেন, তখন আমাদেরও বিষয়টা নিয়ে ভাবতে হয়, কি হবে এবার? হয়তো কিছুই হবে না, যেমন চলছে তেমনই চলবে, বা এমনও হতে পারে অনেক অবাঞ্ছিত ঘটনা ঘটে যাবে যা আমাদের কাছে কাম্য নয়। আইন এবং বিচার ব্যবস্থা পুরোপুরি বদলে গিয়েছে। বর্তমান সরকারের বক্তব্য হলো, ইংরেজ প্রভুরা দেশের স্বাধীনতা সংগ্রামীদের শায়েস্তা করার জন্য তাদের মতো করে সব কিছু সাজিয়েছিল, আমরা সব কিছু ভেঙে চুরমার করে দেব। সুতরাং বিরোধীদের কোনো গুরুত্ব না দিয়ে একচেটিয়াভাবে সব বদলে ফেলা হয়েছে। দেশের আইনজীবী মহলের বক্তব্য হলো, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধীদের মতামত অত্যন্ত জরুরি, কিন্তু সেই পথে হাঁটেনি সরকার। ফলে আইনজীবীদের একটা বড় অংশের মতে বিচার ব্যবস্থায় নৈরাজ্য সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। শুধু তাই নয়, বিচার ব্যবস্থা এমন একটা গোলকধাঁধায় ঢুকে যাবে যেখানে সঠিক বিচার পাওয়া হয়তো কঠিন হয়ে পড়বে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এখন পুলিশের হাতেও অনেক ক্ষমতা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পুলিশ যদি কাউকে গ্রেফতার করতে চায়, তাহলে সেটা আইনসঙ্গত। এই গ্রেপ্তারিও জামিন প্রযোজ্য। এই ক্ষমতা আসলে ব্রিটিশ আমলের মতো পুলিশ বাহিনীকে গুন্ডা বাহিনীতে পরিণত করার একটা পদক্ষেপ। ব্রিটিশদের আইন কেন এখনও চলবে স্বাধীন দেশে, এই মনোভাব থেকেই সব কিছু আমূল বদলে দেওয়া হয়েছে। অথচ দেখা যাচ্ছে সরকারের এই পদক্ষেপ আসলে ব্রিটিশ রাজত্বের কালো দিনগুলো ফিরিয়ে আনবে, এমন আশঙ্কা রয়েছে। বিচার ব্যবস্থার প্রধান অঙ্গ হলো পুলিশ বাহিনী, যেহেতু তাদের হাতে ওডেল ক্ষমতা, সুতরাং যে কোনো নাগরিক যখন তখন তাদের হাতে গ্রেফতার হতে পারেন। কোনো একটি দুর্ঘটনাস্থলে দেরিতে হাজির হলো পুলিশ, মূল অপরাধীরা তখন ধারে কাছেও নেই, কিন্তু কর্তৃপক্ষের বাহবা পাওয়ার জন্য দু একজন সাধারণ নাগরিককে
তুলে নিয়ে আসবে পুলিশ। এমন ঘটনা ঘটবে না এই গ্যারেন্টি আছে। দেশের বৃহত্তর অংশের আইনজীবীরা একযোগে এক বিরোধিতা করেছেন।